বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি মাই রোম্যান্স স্ক্যামারের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইজ, যারা আগের এপিসোডগুলি দেখোনি, তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছুই বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু আর আমাদের দেখানো হয় যে টিমের প্ল্যান ছিল যে সে পাই, যেহেতু তার টার্গেট, তো সে কখনো পাইকে কিউটও ভাববে না আর তার প্রেমেও পড়বে না। বাট পায়ের সঙ্গে সময় কাটাতে কাটাতে তার কোথাও না কোথাও পাইকে কিউটও মনে হচ্ছে, আর তার মনে হচ্ছে তার মনের মধ্যে পায়ের জন্য ফিলিংস ডেভেলপ হচ্ছে। তো টিম নিজেকে বুঝাতে থাকে যে কখনো টার্গেটের জন্য ফিল করবে না। তখনই সে তার ফ্রেন্ড একটা ওমকে ফোন করে আর বলে যে তুই কি কালকে ফ্রি আছিস? তো তার ফ্রেন্ড তাকে বলে যে হ্যাঁ। তো সে বলে যে ঠিক আছে, আমার তোর জন্য একটা কাজ আছে। তারপরে আমাদের সিন চেঞ্জ হয়, দেখানো হয় যে সব ফ্যামিলি ডিনার করতে আসে, যেখানে টিম তার প্যারেন্টসকে নিয়ে এসেছিলো ফাইনালি পায়ের প্যারেন্টসের সঙ্গে দেখা করাতে। পায়ের গ্র্যান্ডপা খুব খুশি আর বলে যে টিম, তুমি খুবই ভালো ছেলে, আর তোমার ফ্যামিলি যখন কোনো অবজেক্ট করছে না, তো আমরা তোমাদের বিয়ের জন্য রাজি আছি। যেটা শুনে টিমের মা খুব খুশি, আর টিমের মা বলে যে থ্যাংক ইউ, আপনি যে রাজি হলেন। তো টিম তার মাকে থ্যাংক ইউ বলে। তার মা বলে যে আমি সত্যি গ্রেটফুল এটা শোনার পর। আসলে আমি আপনাদের ব্যাপারে অনেক শুনেছিলাম টিমের মুখ থেকে। আমাকে তো টিম সবসময় পায়ের ব্যাপারে বলেছিল যবে থেকে ওরা ডেটিং স্টার্ট করেছিল, বাট আমি কখনো ভাবিনি যে এভাবে আমরা একসঙ্গে দেখা করতেও পারবো বলে। বাট আপনারা যখন রাজি হয়ে গেছেন ওদের বিয়েতে, আমিও খুশি খুশি। টিমের বাবাও খুব খুশি হবে এই কথাটা শুনে, আর ওর বাবাও আমাকে পটাতে এরকমই করেছিল। যেটা শুনে তো ভাই বলেছে সত্যি, টিম বলেছে হবে হয়তো। তারপরে সে সবাইকে খাবার প্লেটে করে দিতে থাকে, যেখানে পাই খুব খুশি আর বলে যে তুমি এত চিন্তা করো না। কিন্তু সেখানে পায়ের একটা কাজিন থাকে যে চপস্টিক ধরতে পারে না, তো যেটার জন্য পাই তাকে বলে যে তুমি যদি চপস্টিক না এখনও ধরতে জানো, তো তুমি পরে কবে কী করে ধরবে? তো তুমি শিখে যাও, তুমি এখন বড় হয়ে গেছো। কিন্তু তার আন্টি বলে যে আমার ছেলে এখনও ছোটো আছে, আর তাছাড়া তুমি তোমার কাজিনের সঙ্গে এরকমভাবে কী করে বলতে পারো? তোমার বয়ফ্রেন্ডকে বলো আমার ছেলেকে ফুড দিতে। তো তখনই টিম উঠে পড়ে আর বলে যে ঠিক আছে আন্টি, আমি দিয়ে দিচ্ছি। তো সে কী করে, পায়ের কাজিনকে প্লেটে খাবার তুলে দেয় আর বলে যে তুমি কি চাও আমি তোমাকে শেখাবো কীভাবে চপস্টিক ইউজ করতে হয়? কিন্তু তার কাজিন বলে দেয় যে না, দরকার নেই। যেটা শুনে টিম তো শকড হয়ে যায়। পাইকে দেখানো যে গ্র্যান্ডপার প্লেটে কিছু খাবার তুলে, তো গ্র্যান্ডপা সেখান থেকে তাকেও কিছুটা দিয়ে দেয়, আর পাই কী করে সেটা দেখে টিমকে দিয়ে দেয়। তো যেটা দেখে টিম বলে যে নেক্সট বার আমি তোমার প্লেটে এক্সট্রা আরও তুলবো। তো পাই স্মাইল করে। তারপরে দেখানো তাদের ফ্যামিলি ডিনার শেষ হয়ে যায়, আর এখানে টিমের মা বলে যে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ঠিক আছে, এবার আমাকে যেতে হবে, আর তুমিও তোমার ফ্যামিলির সঙ্গে কিছু টাইম স্পেন্ড করো। যেটা শুনে পাই বলে যে আমি অলরেডি হ্যাপি আজকে আন্টি। যেটাতে টিমের মা বলে যে আমিও প্রচণ্ড এনজয় করেছি তোমাদের সঙ্গে দেখা করে। তুমি জানো তুমি এইভাবে স্মাইল করো, আমি যখন লন্ডন ফিরে যাবো না, আমি সারা রাস্তা হাসতেই থাকবো। টিম যদি কখনো তোমাকে বদার করে তুমি আমাকে জানিও। তো পাই বলে যে ওকে টিম, তুমি এবার ট্রাভেলের মধ্যে পড়ে যাচ্ছ। তো টিম বলে যে এত তাড়াতাড়ি তুমি পাইকে এত ভালোবাসো না, আমার থেকেও বেশি? তো আন্টি বলে যে কেন নয়, ও তো আমার ছেলের মতনই হয় সেই জন্য। তো আন্টি কী করে, পাইকে হাগ করে নেয়। টিম বলে যে হা, এখানে তো তোমরা দুজনেই একে অপরকে মিল করে নিলে, আর আমি বেকার হয়ে গেলাম। তারপরে পাই বলে যে ঠিক আছে তুমি আন্টিকে দিয়ে এসো, আর আমি এখানে আছি। তো এটা শুনে টিম বলে যে যদি কখনো কিছু হয় তুমি আমাকে কল করো, ঠিক আছে? নিজের উপর সব কিছু নিও না। তো যেটা শুনে পাই বলে যে ওকে ঠিক আছে, তোমার মা ওয়েট করছে, তুমি এবার যাও তোমার মাকে ছেড়ে দিয়ে আসো। যেটা শুনে পাই ওকে বলে। তারপরে পাই ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে একটা জায়গায় আসার পরে পাই কী করে, সেই মহিলাটার সঙ্গে নিচে বেড়ায়। সেই মহিলা বলে যে উফ, এই মডার্ন টাইপের রিচ উইমেনের পাঠ করতে করতে তো আমি পুরো বোর হয়ে গেছিলাম। যেটা শুনে টিম বলে যে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ভালোই কাজ করেছেন। সত্যি আমি এক্সপেক্ট করছিলাম যে আপনি নাম্বার ওয়ান কেন এই ইন্ডাস্ট্রির মধ্যে। যেটা শুনে সেই ম্যাডামটা বলেছে অফকোর্স আমাকে তো হতেই হবে, তাই না? আর তাছাড়া এই সব রোলের জন্য আমি সবসময় রেডিই থাকি। যেটা শুনে টিম বলেছে আচ্ছা তুমি মনে রেখেছো তো আমি তোমাকে যেগুলো বলেছিলাম? আমাদের ফার্স্ট মিটিংয়েই তোমাকে ওয়েডিংয়ের কথা আমি বলতে বানা করেছিলাম। তো এটা শুনে সেই মহিলাটা বলে আর তুমি জানো না ওরা বড় লোক, ওরা সব কথাকে তুলে ধরবে নাকি? যেটা শুনে টিম বলে যে কিন্তু পায়ের আন্টি ও প্রচণ্ড ট্রাভেল ক্রিয়েট করবে। তো সেই মহিলাটা বলেছে আচ্ছা পাই প্রচণ্ড ভালো ছেলে, আমি নোটিস করলাম ও তো, ওর চোখে তোমার জন্য প্রচণ্ড ভালোবাসা আছে। তো এটা শুনে টিম বলছে অফকোর্স থাকবে, সেই জন্যই না ও পড়বে আমার স্ক্যামের মধ্যে। তো আন্টি বলে যে তুমি এটা কাজ করলে না কেন? অনেস্টলি যদি আমি তোমার জায়গায় থাকতাম না, আমি ওকে সত্যিকারে ভালোবাসতাম আর ওর সঙ্গে সারা জীবন স্পেন্ড করতাম। তুমি এটা করছো না কেন? যেটা শুনে টিম বলেছে তুমি কি পাগল নাকি আন্টি, এরকম আমি করতেই পারবো না। আর তাছাড়াও আমি এসব বিয়ে টিয়ে ঝামেলার মধ্যে পড়তেই চাই না। লোক যদি আমার দিকে সারা জীবন এভাবেই ধরে রাখে তাহলে আমরা স্ক্যাম কী করে করবো? যেটা শুনে আন্টি বলেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো,
বাট তোমাদের দুজনের কেমিস্ট্রি দেখে আমার মনে হচ্ছিলো যে কতটা আফসোস, কারণ তোমরা দুজন সত্যিই একে অপরের জন্য বেস্ট ছিলে। তখনই পায়ে টিম তাকে পয়সা দিয়ে দেয়, আর তারপরে পাইকে দেখানো গ্র্যান্ডপা তাকে বলে যে নর্থ কেমন করছে। তো পাই তাকে বলে যে নর্থ ভালোই আছে। তো গ্র্যান্ডপা বলে যে ওকে এখনও অফিসে স্টার্ট করানি কেন, কাজ করানো। যেটা শুনে পাই বলে যে তুমি তো জানো গ্র্যান্ডপা ও কতটা স্ট্রাবন, ও কথা শুনছে না। গ্র্যান্ডপা বলে যে নর্থ একটা বাচ্চা ছেলে, ও যদি মা বাবা মারা না যেত তাহলে তোমার মনে হয় ও এরকম হতো? আমাদের ওকে একা ছাড়া যাবে না পাই, তুমি জানো ও কতটা সিম্পলি হয়ে তৈরি হয়েছে, তো ওকে আমার দিকেই ধ্যান রাখতে হবে। যেটা শুনে পাই বলে যে ওকে গ্র্যান্ডপা আমি জানি। তারপরে সিনে দেখানো যে সে ফোন করে তিমকে আর বলে যে তুমি কি এখন এয়ারপোর্টে আছো? তো এটা শুনে তিম বলে যে কেন, কী হয়েছে, কিছু কি দরকার? যদি তোমার কিছু দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে পিক করতে চলে আসবো। তো পাই বলে যে না দরকার নেই, আমি এক্ষুনি ঘর থেকে যাচ্ছি। তো তুমি যখন তোমার মাকে ছেড়ে দিবে তারপরে তুমি চলে এসো, তুমি তোমার মায়ের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করো, আর পরে আমাকে কল করো যখন তুমি ঘর পৌঁছে যাবে। তো এটা শুনে টিম বলে যে ওকে ঠিক আছে, আমি যখন এখানে সব কিছু কমপ্লিট করে নেবো তারপরে তোমার কাছে চলে যাবো। তো সে তাকে বাই বলে আর ফোন রেখে দেয়। বাট টিম তো কোথাও যায় না, তার ফ্রেন্ডের সঙ্গে বসেছিল। তার ফ্রেন্ড বলে যে সিরিয়াসলি তুই তো মুখের উপরে মিথ্যা বলছিস, তোর তো একটা লয়ার হওয়া উচিত। টিম বলে যে তুই ঠিকই বলেছিস, আমি একটা ভালো লয়ার হতে পারতাম, আমি কোনো অনেক ক্রিমিনালকে ডিফেন্স করতে পারবো, আর তাতে তোর আমি জবটাও ছিনিয়ে নিতাম। যেটা শুনে তার ফ্রেন্ড বলে যে আমি এটা তোকে অ্যালাউ করবো না, ঠিক আছে, তুই আমার জব ছিনিয়ে নিস না, ঠিক আছে, তুই যদি আমার জব ছিনিয়ে নিস আমি তোকে কী করে বাঁচাবো। যেটা শুনে তিন বলে যে তুই আইসক্রিম খা। তার ফ্রেন্ড আইসক্রিম খেতে থাকে, বলে যে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, তুই ছুটে যাচ্ছিস না কেন পায়ের কাছে, পাই যখন তোকে ডাকছে। তো তিন বলে যে ওহ তুই জানিস না পাই সবসময় আমাকে দরকার হয়, বাট সবসময় যদি আমি সব টাইম ওর কাছে পৌঁছে যাই তাহলে ও এটাই ভাববে না যে আমি কোথাও যাইনি, আর ও আমার জন্য যে ওয়েট করে সেটাও থাকবে না। তো সেই জন্য আমি চাই যে ও আমার জন্য কিছুটা ওয়েট করুক। এটা শুনতে ভালো লাগছে তাই না? যেটা শুনে তার ফ্রেন্ড বলে যে সিরিয়াসলি তোর ট্রিক্সগুলো তো একটা লয়ারও ইউজ করে না, তুই কী রে, আমার কখনো কখনো মনে হয় তোর মধ্যে কি ব্রেন নেই। তো এটা শুনে তিন বলে যে তুই যে উল্টালটা ভাবিস না, তুই এটা ভাবছিস আমার প্ল্যানটা কত ভালো। এটা শুনে তার ফ্রেন্ড বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই যা, তোর তো কত ক্লায়েন্ট আছে। যেটা শুনে তিন বলে যে হ্যাঁ আমাকে তো অনেক ক্লায়েন্টের কাছে যেতে হবে, আর তুই তোর আইসক্রিম বাঁচা আর সেটাকে ওয়েস্ট করিস না। যেটা শুনে তার ফ্রেন্ড ওকে বলে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় যে টিম একটা হোটেল রিজার্ভেশনে আসে, আর সেখানে আরিয়া নামে একজন পার্সন থাকে যার কাছে টিম আসে, কারণ সে তাকেও স্ক্যাম করছিল। তো আরিয়া তার একটা ক্লায়েন্টের মতন ভেবে না, যাকে সে স্ক্যাম করতে চলেছে। আরিয়া তাকে বলেছে তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, আমি তোমাকে কতটা লাইক করি। তো এটা শুনে তিন বলে যে ওহো তুমি এরকম বলো না, আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আর তাছাড়াও দেখো তোমার সব ফেভারিট ডিশ আমি অর্ডার করেছি, তুমি এটা খাও। তো আরিয়া বলে যে বাট আমি নতুন কিছু ট্রাই করতে চাই, যেমন তুমি, আমি তোমাকে প্রচণ্ড পছন্দ করি। যেটা শুনে তো তিন বলেছে হ্যাঁ তুমি প্রচণ্ড বিউটিফুল বাট তার সঙ্গে ফানিও। তুমি জানো আমি তোমাকে কতবার বলেছি যে তুমি যদি আমার হাত ধরতে পারো বাট এর বেশি আর কিছু করতে পারো না। আরিয়া তুমি জানো আমি তোমার যদি সুগার বেবি হই তার জন্য তোমাকে আগে আমাকে জিততে হবে তাই না? তো সেই জন্য আগে তোমাকে আমার মন জিততে হবে, তারপরে তুমি আমাকে টাচ করতে পারবে। যেটা শুনে আরিয়া বলে যে আমার সত্যি তোমাকে খুব পছন্দ। যেসব দেখে তো তিন পুরো শকড হয়ে যায়। তারপরে যাই হোক তিন তাকে পড়াতে থাকে, আর এখানে সিন চেঞ্জ হয়, পাইকে দেখানো হয়। পাই যখন তাদের কোম্পানির লিস্টের প্রফিট চেক করতে থাকে, আর সেখানে প্রচণ্ড লুজ থাকে, যেটা দেখে সে তার নানা মানে সেক্রেটারিকে জিজ্ঞাসা করে যে কী হচ্ছেটা কি, নর্থ কোথায়, ওকে কী পকেট মানি দেওয়া হচ্ছে যে এত লুজ হচ্ছে বিজনেসে, ও কোনো রকম লাভ করতে পারছে না, তুমি ওকে ডাকো। 10 বছরের মধ্যে ও কখনোই লাভ করেনি, ও সবসময় লুজই করে গেছে, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমাদের কোম্পানিতে এত লস কী করে হতে পারে। না না তুমি এক্ষুনি নর্থকে এখানেই ডেকে আনো। যেটা শুনে নানা বলেছে আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে দেখানো হয় যে কিছুক্ষণ পর নর্থ আসে, তো টিমও আসে আর বলে যে তোমরা বিজি আছো, আমি পরে আসছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। যেটা শুনে তো পাই তাকে বলে যে তুমি এখানেই থাকতে পারো টিম। তারপরে সে নর্থকে জিজ্ঞাসা করে যে আমার কিছুক্ষণ সময় লাগবে নর্থের সঙ্গে কথা বলতে, তো তুমি আমার কাছ থেকে কী লুকাতে চেয়েছিলে নর্থ, তোমার মনে হয় তুমি আমার কাছ থেকে লুকাতে পারবে? না না আমাকে সব কিছু বলে দিয়েছে। নর্থ তো পুরো শকড হয়, আর সে ভাবে যে আই এম সরি, আমি তোমাকে বলবো ভেবেছিলাম বাট আমি ভয় পাচ্ছিলাম, বাট আমি খুশি যে তুমি অলরেডি জেনে গেছো আমার নতুন রিলেশনশিপের ব্যাপারে, দেখো আমি বিয়ে করে নিয়েছি। যেটা শুনে তো পাই পুরো এতই শকড হয় যেন তার পুরো মাটি নিচের দিকে সরে গেছে। সে বলছে কি তুমি বিয়ে করে নিয়েছো? তিমও শকড হয়, ছুটে আসে আর বলে যে কিন্তু কাকে? যেটা দেখে পায়রা পুরো শকড হয়ে যায় যে কি কাকে বিয়ে করে নিয়েছে, আর কে এই ছেলেটা। যেটাতে নর্থ কিছুই বলে না। তারপরে সিন চেঞ্জ, আমাদের ইউকে দেখানো হয় যে পয়সা দেখে খুব খুশি আর বলে যে বাহ যাই হোক না কেন কমসে কম আমার কাছে কিছু পয়সা তো আছে, যেটাতে সে খুব খুশি হয়। তারপরে সে তার ঘরের চারপাশে কোথাও না কোথাও ছোটো ছোটো জায়গায় পয়সাগুলোকে লুকাতে থাকে যাতে না কেউ খুঁজে পায়। তারপরে সে ভাবতে থাকে যে বা নর্থ তুমি আমাকে কতটা বড়লোক করে দিয়েছো, ফাইনালি আমি রিচ হতে চলেছি, মানে সে খুব খুশি হয়। তখন নর্থের ফোন আসে,
আর ইউকে বলে তুমি কি বিজি আছো? তো নর্থ বলে যে একটা এমার্জেন্সি হয়ে গেছে, তুমি কি আসবে? তারপরে দেখা না যে ইউ আর নর্থ এসে বসে থাকে আর পাই তাদের দিকে ঘুরতে থাকে। তো নর্থ তাকে বলে যে প্লিজ পাই কাম ডাউন। তো পাই বলে যে আমি কী করে কাম ডাউন হবো? তুমি কোথা থেকে কাকে বিয়ে করে নিয়েছো, কী করে হতে পারে? আর তুমি তার সঙ্গে থাকতেও চালু করবে? আরে নর্থ, তুমি আমার কাজিন হও, তুমি এভাবে কী করে কাউকে বিয়ে করতে পারো? তুমি আমাদের ফ্যামিলিকে জানানো একটা জরুরি মনে করলে না? তিন তার কাছে আসে আর বলেছে কাম ডাউন হও। পাই পাই বলে যে আমি কী করে কাম ডাউন হবো? নর্থ এটা কী করে করতে পারে? নর্থ, তুমি কি ভাবছিলে এটা কি যখন তুমি এই কাজটা করছিলে? মানে তুমি কি ড্রাঙ্ক ছিলে যে তুমি এই কাজটা করেছো? তোমাকে কে এই কাজটা করেছে? আমাদের অ্যাথর্নিকে ডাকো, এদের দুজনের ডিভোর্স করাও এক্ষুনি। নর্থ বলে যে না, আমি ডিভোর্স করবো না, কখনোই না। ইউ তাকে বলে যে নর্থ তুমি কাম ডাউন হও, আর পাই যেটা বলছে সেটাকে শুনতে দাও। তখনই পাই বলে যে তুমি তুমি কে হওটাকে আমাদের মাঝখানে কথা বলে? তো নর্থ বলে যে তুমি এটা কী করে বলতে পারো এই কথাগুলো? ও আমার হাজব্যান্ড হয়, আর তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি পাই। তো পাই বলে যে আচ্ছা, তুমি আমার কত বড় হয়ে গেছো যে তুমি একটা অচেনা মানুষকে বিয়ে করে নেবে? তুমি তোমার ফ্যামিলিকে জানানো জরুরি মনে করলে না? যেটা শুনে নর্থ বলে যে তুমি কী বলছো এটা কি? পাই বলে যে তুমি জানো যে ও কে হয়? তো নর্থ বলে যে না আমি জানি না, আমি জাস্ট হাইকিং করতে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল, আর তারপরে আমি অনেক রাত ভাবলাম, তারপরে আমি ওকে বিয়ে করে নিয়েছি। পাই বলে যে এটা কি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? নর্থ বলে যে আমি জানি না, আমার জাস্ট মনে হলো যে ওই আমার জন্য রাইট পার্সন, আর সেই জন্য আমি বিয়ে করি। যা তুমি তো বলেছিলে না আমি যাকে খুঁজে পাবো রাইট পার্সন, তখন আমি বুঝে যাবো। যেটা শুনে নর্থের কথা শুনে তো পাই প্রচণ্ড রেগে যায়। ইউ বলে যে আমি ওকে বলেছিলাম যে ওর টাইম ওয়েস্ট না করে বিয়ে করে নাও। পাই বলে যে ওর ফ্যামিলির সঙ্গে দেখা করো তোমার কাছে টাইম ওয়েস্ট মনে হয়? তো নর্থ তাকে ডিফেন্স করার বলে যে আমি ওকে বলেছিলাম বিয়ে করতে, আর তুমি পাই তুমি কেন এত চেল্লাচ্ছ? হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমিই আমাকে বলেছিলে যে যখন আমি কোনো বেটার পার্সনকে খুঁজে পাবো তখন আমি নিজেই বুঝবো, তো সেই জন্য আমি এটা করেছি। ভাই বলে যে তুমি নিজে থেকে নিজে সব ডিসিশন নিও না। তো ইউ বলে যে নর্থ, আমি নর্থকে বলেছিলাম যে ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করব, যদি আপনারা রাজি থাকেন তখন আমি গ্র্যান্ডপা দেখা করে নেবো। তো তিন তাদেরকে মানা করে আর পাইকে বুঝায় যে তুমি এখন গ্র্যান্ডপাকে সব কিছু জানিও না। তো পাই বলে যে কিন্তু কেন? তো টিম বলে যে তুমি ভাবো যদি সবাই জেনে যায় এই ব্যাপারটা, তাহলে তুমি এই সব কিছুকে নিজে থেকে ডিল কী করবে? আর ওই পার্সনটা ভালো কি খারাপ আমরা সেটাও জানি না, সেই জন্য। যেটা শুনে পাই বলে যে ঠিক আছে, এখন থেকে তোমরা দুজন কাউকে জানাবে না তোমাদের বিয়ে হয়েছে বলে, আর তোমাদের ডিভোর্সটা এখনও অপশন আছে। আর হ্যাঁ ইউ, তুমি আমার কাজিনের থেকে দূরে থাকবে, আমার কাজিনকে যদি কোনোভাবে তুমি ক্ষতি করছো আমি তোমাকে ছাড়বো না, ঠিক আছে? আর তারপরে দেখা না যে তারা বাইরে চলে আসে, তারপরে ইউ বলে আমি বাথরুম যাচ্ছি, তখনই সেখানে পাই আসে আর ইউর সঙ্গে ধাক্কা খায়। তারপরে সে তার পিছন দিক থেকে ওয়ালেটটা নিয়ে নেয়, তারপরে সে ইউকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? ইউ বলে যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি সরি, তোমার লাগেনি তো? তো পাই বলে যে না আমি একটু হারিতে ছিলাম, তো আমি বুঝতে পারিনি যে তুমি ওখানে ছিল, আই এম সরি। তারপরে দেখানো হয় যে ইউ বাথরুমে চলে যায়, তো নর্থ বাইরে গাড়ির কাছকে চলে যায়। তারপরে ইউ যখন বাথরুমের মধ্যে থাকে সেখানে তিম আসে আর তাকে ওয়ালেট দেয় আর বলে যে এটা তোমার বাইরে পড়ে গিয়েছিল, যেটা দেখে তো সে শকড হয় আর বলে যে এটা পড়ে গিয়েছিল? টিম বলে যে হ্যাঁ আমি পেয়েছি, আমার মনে হয় তুমি অনেক জিনিস ভুলে যাও। যেটা শুনে সে বলেছে মানে? তো টিম তাকে বলতে থাকে যে তোমার ব্রেনটা খুবই খারাপ, বাট তার মানে এই নয় যে তুমি তোমার প্যান কার্ডে এত নাম্বার ভুল করবে। এই নাম্বারগুলো দেখাচ্ছে যে তোমার প্যান কার্ডের সঙ্গে কতটা ইস্যুস ছিল, প্রত্যেকবার কিছু না কিছু ইস্যুস হয়েছে। 19 বার, এতবার কেউ তো ইস্যুস করতে পারে না, এতবার তো ভুলে যাওয়ার কারণে ইস্যুস হবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণে হবে, তাই না? যেটা শুনে ইউ বলে যে আমার মনে আছে যে আমার ওয়ালেটটা নিজে থেকে পড়েনি, তো তুমি আমার পকেট থেকে যখন ওয়ালেটটা ভালোভাবে নিয়ে নিয়েছো তার মানে তুমি নিশ্চয়ই কাজটা খুব ভালোভাবেই করো, তাই না? তখনই সেখানে ইউজ তাকে এই কথাটা বলে চলে যায়, কিন্তু তিম সেই আধার কার্ডে মানে ছবি তুলে নেয়। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের পাইকে দেখানো হয় যে বলে যে তুমি ওই ইউর উপর নজর রাখো, ও কে, ওর ব্যাপারে সব খোঁজ আমাকে দিও, ওকে কিছু সাসপিসিয়াস লাগলে জানিও। আর তিম তাদের কথাগুলো শুনে নেয়। নানা বলে যে ওকে ঠিক আছে। তারপরে তিম ভিতরে আসে আর বলে যে পাই তুমি এত রাগ করছো কেন? পাই বলেছে আমি বুঝতে পারছি না যে ও নর্থ কী করে একটা স্ট্রেঞ্জারকে বিয়ে করতে পারে। যেটা শুনে পাই বলে যে ও তোমার ওর সঙ্গে নাইসভাবে কথা বলা উচিত। পাই বলে যে তুমি ওর সাইড নিচ্ছ। টিম বলে যে না আমি ওর সাইড নিচ্ছি না, আমি তোমারই সাইডে আছি, আমি জাস্ট বলছি যে তোমরা দুজন যদি নাইসভাবে কথা বলো তাহলে তোমরা কিছু না কিছু একটা সলিউশন পেয়ে যাবে, আর তুমি ওভার থিঙ্কিং করা বন্ধ করবে। তখনই সেখানে নানা ফিরে আসে আর তাদের দুজনকে এত ক্লোজ দেখে। তো পাই বলে যে তোমাকে আমি বলেছিলাম না ভিতরে আসার আগে নক করবে? নানা বলে যে আই এম সরি, আমি জাস্ট পেপারের বকের ব্যাপারে কিছু একটা কথা বলতে এসেছিলাম, মিটিংয়ের ব্যাপারে, আমি পরে আসছি বলে সে ফিরে চলে যায়। তারপরে সিন চেঞ্জ, আমাদের নর্থকে দেখানো হয় যার ঘরের মধ্যে ইউ চলে আসে আর নর্থ তাকে দেখিয়ে দেয় কোথায় কী জিনিস আছে, কোথায় কিচেন, কোথায় বাথরুম, কোথায় বেডরুম, সেটা দেখে। আর তারপরে সে তাকে জিজ্ঞাসা করে যে বাস তোমার এই কটা জিনিসই আছে? এটা শুনে ইউ বলে যে হ্যাঁ আমার এই কটা জিনিসই। আর এটা শুনে নর্থ বলে যে তো ঠিক আছে চলো আমি তোমাকে বেডরুম দেখাচ্ছি।
তারপরে ইউকে সে বেডরুমে নিয়ে আসে, আর বেডরুমটা প্রচণ্ড বড় হয়। ইউ বলছে বাও সত্যি খুব নাইস বেডরুম। আচ্ছা তুমি কোন সাইডে ঘুমানো পছন্দ করো? যেটা শুনে নর্থ বলে যে আমি মিডিলে ঘুমানো পছন্দ করি। তুমি বলো তুমি কোন সাইডে ঘুমানো পছন্দ করো? যেটা শুনে ইউ বলে যে আমিও মিডিলেই শোয়া পছন্দ করি। যেটা শুনে নর্থ বলে যে ও এবার আমরা কী করব? তো ইউ বলে যে আচ্ছা দাঁড়াও আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ভাবছি। তারপরে সে নর্থকে নিয়ে জড়িয়ে বেডের উপরে শুয়ে পড়ে আর বলে যে এটা কেমন হবে, দুজনে মিডিলে শোয়া যাবে। যেটা শুনে নর্থ খুব হাসে আর বলে যে ইউ, তো ইউ বলে যে কী হয়েছে নর্থ? তো এটা শুনে নর্থ বলে যে আমার যখন ভাবি না তখন মনে হয় যে আমি সত্যি তোমার ব্যাপারে কিছুই জানি না। নর্থ যখন পাই আমাকে কোশ্চেনগুলো করেছিল না তোমার ব্যাপারে, তো আমার তখন মনে হয়েছিল যে সত্যি তো আমি ওর একটা কোশ্চেনেরও আনসার দিতে পারলাম না, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। তখন আমার খুব খারাপ লাগছে। যেটা শুনে ইউ বলে যে তো কেমন হবে যে এখন থেকে আমরা দুজন একে অপরকে জানা স্টার্ট করি? যেটা শুনে নর্থ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো আমাদের নিজেদেরকে জানা উচিত। তখন নর্থ উঠে পড়ে আর বলে যে আমার মাথায় একটা গুড আইডিয়া এসেছে, আমাদের নিয়ে আবার ডেট করা উচিত। যেটা শুনে ইউ শকড হয় আর বলে যে কি ডেট করা উচিত? তো নর্থ বলে যে হ্যাঁ। তারপরে দিন দেখানো হয় যেখানে নর্থ দাঁড়িয়ে থাকে, ইউ তার কাছে একটা গাড়ি নিয়ে আসে আর নর্থ বলে যে তো তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যেটা শুনে নর্থ তাকে জিজ্ঞাসা করে আর ইউ বলে যে তুমি তাড়াতাড়ি জানতে পেরে যাবে, তুমি গাড়িতে তো বসো। তো নর্থ বলে যে তুমি জানো তো আমাদের প্ল্যান আছে ডেটের জন্য। যেটা শুনে ইউ বলে যে হ্যাঁ জাস্ট একটা 1 আওয়ারই লাগবে, চলো। তারপরে সে তাকে গাড়িতে বস করিয়ে দেয় আর সেফটি বেল্ট আটকে দেয়। তারপরে সে তাকে একটা গেমের কাছে নিয়ে আসে টেবিল টেনিস খেলার জন্য। তারপরে দেখানো হয় যে তারা ওখানে গেম খেলতে চালু করে, যেখানে নর্থ তো খুব ভালোই গেম খেলে আর ইউ একটু একটু হাঁপিয়ে যাচ্ছিলো, বাট সেও মোটামুটি ভালোই গেম খেলছিল। তারপরে তারা দুজন খুব মস্তি করতে থাকে। কিছুক্ষণ পর নর্থ হাঁপিয়ে যায়, তো সে টায়ার্ড হয়ে ওখানে শুয়ে পড়ে। ইউ আসে আর বলে যে কী ব্যাপার, কী হলো, তুমি কি এক্ষুনি টায়ার্ড হয়ে গেলে? তো নর্থ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি জানো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বাট আমার এটা খুবই ভালো লাগছে তোমার সঙ্গে এইভাবে সময় কাটাতে। তো ইউ বলে যে তুমি মজা করেছো তো? নর্থ বলে যে হ্যাঁ আমি মজা করেছি, আর এইভাবে আমরা একে অপরকে জানতে এসেছিলাম, বাট আমি জানি না যে কীভাবে আমরা এর মধ্যে থেকে কি একে অপরকে জানবো। তো এটা শুনে ইউ বলে যে তুমি স্পোর্টে খুবই ভালো তাই না? তোমাকে যখন আমি খেলতে দেখছিলাম তখন আমি দেখছিলাম যে তুমি খুব ভালোভাবে খেলছিলে আর তোমার এনার্জি লেভেলটাও আমি দেখছিলাম। যেটা দেখে তো নর্থ বলে যে সত্যি তুমি আমার উপর এতটা নোটিস করেছিলে? তো ইউ বলে যে হ্যাঁ। কেন, তোমার কেন মনে হলো আমি তোমাকে নোটিস করবো না? তো আমরা আবার ট্রাই করতে পারি। তো নর্থ বলে যে আমি তো জাস্ট গেমের দিকেই ফোকাস করছিলাম, সেই জন্য আমি তোমাকে নোটিসই করিনি যে তোমার কী কী পছন্দ। বাট তুমি সত্যিই অ্যামেজিং ইউ, আমার সত্যি খুব ভালো লাগছে, তুমিও খুব ভালোভাবে খেলেছো আর আমি তোমার সঙ্গে খেলে খুবই মজা পেলাম। তুমি জানো তুমি একটা অ্যাথলিট হতে পারতে তুমি যদি ট্রাই করতে। যেটা শুনে ইউ বলে যে সত্যি তোমার এরকম মনে হয়? আমার মনে হয় না। যেটা শুনে নর্থ বলে যে হ্যাঁ তোমার মনে হয় প্রচণ্ড নাইস নাইস প্লেসে গেছো তাই না? তুমি জানো পাই আর গ্র্যান্ডপা সবসময় আমাকে বলে যে আমার এই কাজটা করা উচিত না, আমার ওই কাজটা করা উচিত না। ওরা সারা জীবন আমাকে শুধু মুখেই করে গেছে, এর বেশি আর কিছুই না। আমি সবসময় ভাবি যে ওরা আমার জন্য এত কেন ট্রাভেল ক্রিয়েট করে, আমি তো সেটাই খুঁজে পাই না। ওরা আমাকে একা ছেড়ে দেয় না কেন? যেটা শুনে ইউ বলে যে তুমি এরকম করে তো বলো না নর্থ, আমার মনে হয় ওরা তোমাকে ভালোবাসে সেই জন্য তোমার জন্য এত ভাবে। যেটা শুনে নর্থ বলে যে তুমি সত্যিই প্রচণ্ড ভালো মনের মানুষ ইউ, আমার মনে হয় তোমার ফ্যামিলি প্রচণ্ড লাভলি ফ্যামিলি ছিল তাই না, যারা তোমাকে বড় করেছে। আচ্ছা আমি কি তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারি? যেটা শুনে ইউ শকড হয়ে যায়। তারপরে দেখানো হয় যে আমাদের দেখানো যে ইউ যায় একটা জায়গায়, একটা মহিলাকে বলে যে তোমাকে সিঙ্গেল মমের মানে কাজ করতে হবে। মানে সেও একটা মানে মহিলাকে নেয় যে তার ডুপ্লিকেট মা হবে আর সে তাকে বুঝিয়ে দেয় যে এই প্ল্যান তোমাকে এইভাবে বুঝাতে হবে আর তুমি বলবে আমি যে লাভ বিশ্বাস ডেঞ্জারাস কাজগুলো করা না বন্ধ করে। যেটা শুনে তো ইউ বলে যে তুমি ঠিকই বলেছো, কতবার আমার মা আমাকে বোকা বানিয়েছে, বাট আমি এবার আর আমার মাকে বিশ্বাস করবো না। তো সেই মহিলাটা বলে যে সত্যি এরকম মানুষকে কেই না হেট করবে, বাট তুমি হেট করো না, তোমাকে দেখে আমার মনেই হচ্ছে তুমি তোমার মাকে হেট করো না তাই না? তো ইউ আর কিছু বলে না। পরের দিন দেখানো হয় যে নর্থকে নিয়ে ইউ আসে আর সেই মহিলাটা তাকে বলে যে তুমি চলে এসেছো, আসো ভিতরে আসো। তারপরে সে সেখানে ইউর কিছু ছোটোবেলার ছবি দেখে আর বলে যে ইউ এটা তুমি তাই না? তুমি জানো তুমি এই মডেলটা যে ধরে আছো পুতুলটা, ওটা আমি কোথাও দেখেছি। যেটা শুনে ইউ বলে যে ও ওটা একটা ফেক মডেল, আমার মা আমাকে ওটা কিনে দিয়েছিল। যেটা শুনে নর্থ বলে যে আচ্ছা সত্যি? তো ইউ বলে যে হ্যাঁ মলে। আর এটা শুনে সেই মহিলাটি বলে যে ও আমি তখন বয়স্ক হয়ে গিয়েছিলাম না, তো সেই জন্য আমি বুঝতে পারিনি কোনটা আসল কোনটা নকল। যেটা শুনে নর্থ হাসে আর বলে যে ইউ বলে যে আমাদের কাছে তখন অত বেশি পয়সা ছিল না, সেই জন্য আসলটা আমরা কিনতে পারিনি।
তো আমার মা আমাকে নকলটাই কিনে দিয়েছে। বাট আমি যখন রিয়েলাইজ করলাম যে এটা নকল, বাট ততক্ষণকে আমার মনে হলো আমার মা দিয়েছে, সেই জন্য আমি নিজের কাছে রেখে দিয়েছি। যেটা শুনে নর্থ বলে যে সত্যি তোমরা কত লাভলি ফ্যামিলি। তারপরে দেখানো যে সেই মহিলাটা সেখানে ইউর ছোটোবেলার ছবি দেখাতে থাকে, আর তাকে দেখে নর্থ খুব খুশি হওয়ার পরে যে বাহ, এখানে সত্যি তোমার কত ছোটো ছোটো কিউট কিউট মুভমেন্ট আছে। যেটা শুনে তারা সবাই স্মাইল করতে থাকে। আর এখানে তার পর্দানো মা তাকে বলতে থাকে যে তুমি জানো ও সবসময় কারোর জন্য এতটা ওপেন হয়নি, বাট নর্থ তুমি ওকে বিশ্বাস করিয়েছো লাভ এট ফার্স্ট সাইটে। যেটা শুনে ইউ বলে যে মা তুমি আমাকে এমব্রেস ফিল করেছো। তো নর্থ বলে যে আচ্ছা আমি কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, দাঁড়াও আমি দরজায় যেয়ে খুলছি। তারপরে দেখানো হয় যে নর্থ চাই দরজা খুলতে, আর এখানে পোটানো মা বলতে থাকে যে ইউ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এসব কী বলতেছিলে। তো ইউ বলে যে জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে। তারপরে নর্থ ফিরে আসে, আর তার সঙ্গে একটা মহিলাও আসে যার নাম হচ্ছে নারাত হয়। সেই মহিলাটাকে দেখে ইউর তো পুরো মুখ থেকে হাসিই চলে যায়। তারপরে সে বলে যে এটা আমার আন্ট হয়। যেটা শুনে সেই মহিলাটাও তখন হ্যাঁ বলে দেয়। তো নর্থ বলে যে ও আচ্ছা এটা তোমার আন্ট হয়। তো সে ওকে বলে, তারপরে দেখানো হয় যে সে তাকে হ্যালো বলে, তো আন্টিও ওকে বলে। তারপরে যখন সেই আন্ট ঘরে মানে কিচেন রুমে যায়, ইউ তার কাছে আসে আর বলে যে মা তুমি এখানে কি করছো, তো তুমি আবার কি প্ল্যান করছো। তার মা বলে যে আমি আবার কি প্ল্যান করবো, আমি শুনলাম তুমি নাকি কাকে বিয়ে করেছো, তো সেই জন্য আমি এখানে এসেছি দেখতে যে কে তোমার মন জিতেছে। আমি জানো তোমার জন্য খুশি, কংগ্রাচুলেশন, কারণ এটাই তার আসল মা হয়। তারপরে তার মা বলে যে ফাইনালি তুমি এমন একটা জায়গা পেয়ে গেছো যেটাকে তুমি ঘর বলতে পারবে। আই এম সরি, আমি তোমাকে খুব ভালোভাবে মানুষ করতে পারিনি। আমি যদি একটা বেটার জব করতাম আর তোমাকে ভালোভাবে বড় করতাম, হয়তো তুমি আজকে হ্যাপি থাকতে, তাই না। যেটা শুনে ইউ তাকে বলে যে মা তোমাকে এত কিছু ভাবতে হবে না। সে তার মায়ের কথাতে গলে যায়, আর তার মাকে বলে যে তোমার কাছে কি কোনো ঘর আছে থাকার জন্য। তো তার মা বলে যে তুমি চিন্তা করো না, আমি কোথাও না কোথাও রাত কাটিয়েই নেব, আর আমি কোথাও না কোথাও রেন্ট নিয়ে থেকে যাব। যেটা শুনে ইউ বলে যে তুমি আমার প্লেসে যেয়ে থাকতে পারো মা, তুমি ওখানে রয়ে যাবে, তোমাকে এখানে ওখানে ভাবতে হবে না। যেটা শুনে তার মা ওকে বলে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় যে এখানে পায়ের আন্টি একজন পণ্ডিতজিকে নিয়ে এসেছে পায়ের হাত চেক করাতে। তারপরে সে তার হাত দেখে, আর সেই হাত দেখে বলে যে বাও, তোমার ডেস্টিনিতে অনেক ভালো ভালো জিনিস আছে। তুমি জানো তুমি সবসময় সব কিছু জিতবে। তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা তোমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, স্পেশালি যে এই সময়টায়। যেটা শুনে তিন তো একটু শকড হয়ে যায়, আর পায়ে ভাবে যে এটা ইউর কোথায় বলছে। তো পায়ে হ্যাঁ হ্যাঁ বলতে থাকে। তারপরে আবার গুরুজি বলতে থাকে যে আমি তিমেরও হাতটা চেক করব। তারপরে দেখানো হয় যে তিমের যখন হাত চেক করে গুরুজি, তো সে তার হাত দেখে বলে যে বাও, তোমার হাত দেখে আমি যেটা বুঝলাম। তো তিম বলে যে কী বুঝলে, কারণ তিমের তো ভয় লাগছে। আন্টি বলে যে কী বুঝলে ওদের দুজনের হাত দেখে। তো গুরুজি বলতে থাকে যে এরা দুজন একে অপরের জন্য সোলমেট, বাট এদের দুজনের রাস্তায় অনেক কিছু প্রবলেম আসবে। প্রত্যেকটা টাইমে এরা সোলমেট থাকবে, বাট এরা দুজন একে অপরকে সঙ্গে থাকার জন্য অনেক কিছু ফাইট করতে হবে। যদি এরা একে অপরের সঙ্গে যুদ্ধ করেও জিতে যায়, তাহলে এরা সারা জীবন একসঙ্গে থাকবে। বাট যদি এরা সেই সব কিছু কষ্ট কঠিনাইগুলো না ফেস করতে পারে, তাহলে এদের রিলেশনশিপের মধ্যে অনেক প্রবলেম আসতে চলেছে, যেটাতে আমার মনে হয় এরা দুজন ফেলও হতে পারে। যেটা শুনে তো পায়ে একটু সফট হয় আর বলে যে মানেটা কি, আপনি কী বলতে চাইছেন, আমাদের ভাগ্য আমার দিকে একসঙ্গে জুড়েছে নাকি আমার দিকে দূরে করবে, আপনি আমাদের হাত দেখে কী বুঝলেন। যেটা দেখে তো তিন প্রচণ্ড সফট হয়, বলে যে এই সব কিছু না বলে দেয় মাস্টার। তো আন্তাকে জিজ্ঞাসা করে যে তো আপনার কি মনে হয় এদের দুজন বিয়ে কোন সময় হতে পারে। তো গুরুজি বলতে থাকে যে 4 মান্থ পরে একটা টাইম আছে যেখানে তোমরা বিয়ে করতে পারো, 13-16 তারিখের মাঝখানে। যেটা শুনে সে বলে যে এটা তো বছরের মাঝখানে। তো সে নানাকে জিজ্ঞাসা করে যে ওই টাইমে কি আমার ফ্রি আছে। তো নানা বলে দেয় যে না, আপনার তো ক্রিসমাস পর্যন্ত ফ্রি নেই, আপনার প্রচণ্ড মিটিং আছে আর অনেক কিছু আছে। যেটা শুনে সে শকড হয় আর বলে যে তাহলে আমার ফ্রি কবে আছে। তো নানা বলে যে পরের মান্থেই একটা ডে আছে, 13 আর 15 তারিখের মাঝখানে আপনি ফ্রি আছেন। যেটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে, এরই মধ্যে একটা ডে ঠিক করে নিতে হবে, আর তারপর আমাদেরকে বিয়ে করে নিতে হবে। তো পাই তাকে কথা শুনে তিম বলে যে তুমি ঠিকই বলেছো, স্পেশালি এই 13 থেকে 15 তারিখের মাঝখানে একটা ডেট দেখতে হবে। তো সে গুরুজিকে জিজ্ঞাসা করে যে এইটা শুনতে কেমন লাগছে, বাট আন্ট তাকে মানা করে আর বলে যে না, গুরুজি পারফেক্ট টাইম করবে, তুমি ভুলে যাচ্ছ পায়ে আমাদের ফ্যামিলিতে গুরুজির কথা মতোই সব চলে। পায়ে বলে যে কিন্তু এটা আমার লাইফ, আর আমি আমার লাইফে কার সঙ্গে থাকবো সেটার জন্য আমি 4 মান্থ ওয়েট করতে পারবো না। যাই হয়ে যাক না কেন এটা আমার বিয়ে, তো আমি বুঝে নেবো কী হবে। আর তাছাড়াও আমি বেশি কিছু জিজ্ঞাসা করছি না, আমি জাস্ট বলছি যে আমি জাস্ট বিয়ে করতে চাই। যেটা শুনে আন্ট বলে আমি তোমাকে হেল্পই করছিলাম। তো পাই বলে যে তোমাকে হেল্প করতে হবে না। তিম বলে যে আজকের জন্য এটুকুনি জাস্ট থাক পাই, আমরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে সব কিছু ডিসকাস করে নেবো। তারপরে আন্টি ওখান থেকে রাগে উঠে চলে যায়, কারণ সে তার কথা মতন কিছুই করতে পারেনি। তারপরে দেখানো হয় যে পাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তোমাকে আমি যেটা বলেছিলাম তুমি সেটা করেছো তো। তো নানা বলে যে হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে কিছুক্ষণ পরে দেখানো হয় যে পাই আর তিম যখন তারা ঘরে আসে,
পাই দেখে যে পায়ে আর চলতে পারছে না, সে কী করে মেঝেতেই শুয়ে পড়ে। তিম বলে যে কী ব্যাপার, তুমি মেঝেতেই শুয়ে পড়ছো, তুমি আর রুমকেও যেতে পারছো না? পায়ে বলে যে হ্যাঁ, আমার মধ্যে আর সাহস নেই, মানে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যেটা শুনে তিম বলে যে ওকে ঠিক আছে, আজকের দিনটা প্রচণ্ড খারাপ ছিল তাই না? তো পায়ে বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলছো, প্রচণ্ড খারাপ ছিল আর আমি জানি না আমি কী করবো। তখনই তিম বলে যে তুমি ওয়েট করো, আমি তোমার জন্য কিছু বানাচ্ছি। তো সে কিছু রান্না করতে চলে যায়। পায়ে বলে যে তুমি কী করে জানলে যে তোমাকে রান্না করতে দেখলে আমাকে ভালো লাগে? তো টিম বলে যে আমি জাস্ট জানি না, আমি জাস্ট এইটা জানি যে আমি তোমাকে কিছু একটা ভালো বানিয়ে খাওয়াতে চাই। যেটা শুনে পায়ে বলে যে তুমি জানো, আমাদের দুজনের মাঝখানে সব কিছু নাইস, তাহলে আমরা কেন বিয়ে করতে পারবো না? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমাদের কেন একে অপরকে জানতে হবে? তো এটা শুনে পায়ে বলে যে তুমি কী বলতে চাও? তিন বলে যে তুমি পুরো নর্থের মতন কথা বলছো। নর্থ যেমন তাদের আর ইউর মাঝখানে সব কিছু ভালো বুঝে বিয়ে করে নিয়েছিল। যেটা শুনে পায়ে রেগে যায়, বলে যে তুমি আবার ওদের সাইড নিচ্ছ? তো সে বলে যে না, এরকম কিছু নয়। আর আমাদের এখানে ইউকে দেখানো যে তার মাকে নিয়ে তাদের ঘরকে চলে আসে। তার মা বলে যে আমি এখানে আজকে রাত্রে থাকবো, তারপরে চলে যাবো। বাট ইউ বলে যে তুমি এখানে অন্য যতদিন কোথাও পারো কাজও ততদিন করতে থাকতে হবে পারো না, মা। আমি তোমার আজ থেকে টেক কেয়ার করবো, তোমাকে আর কিছু ভাবতে হবে না, আমি সব কিছু ধ্যান রাখবো। যেটা শুনে ইউর মা খুব খুশি হয় আর বলে যে সত্যি, তুমি সত্যি এই কথাটা বলছো? তো এটা শুনে সে হ্যাঁ বলে। আর তখনই ইউর মা সেই ডলটাকে দেখে আর বলে যে তুমি এই ডলটা এখনও রেখেছো? তো ইউ বলে যে হ্যাঁ, কারণ এইটাই লাস্ট জিনিস যেটা তুমি আমাকে দিয়েছিলে। যেটা শুনে তার মা বলে যে আর তুমি সেটাকে এখনও রেখেছো? ইউ বলে যে হ্যাঁ, আমাকে এটা রাখতেই হবে তাই না, ওটা আমার বার্থডে গিফট হিসাবে তুমি দিয়েছিলে। আমি যখন তুমি আমাকে একটা রিসিপ্ট দিয়েছিলে, আমি ভেবেছিলাম যে এটাতে গেলে হয়তো আমি আসলটা পাবো। বাট যখন আমি এই ডলটা পেলাম, সেটাকে নিয়ে ঘর ফিরে এলাম, দেখলাম তুমি আর ঘরে নেই। তো তার মা তাকে সরি বলে। কিছুক্ষণ পরে দেখা না ইউকে যে বাথরুমে যায়, কিন্তু সে কিছু আওয়াজ পায়, কিন্তু সে বাথরুমে শাওয়ার নিয়ে বাইরে আসে আর দেখে যে তার গোটা রুম তছনছ হয়ে আছে, মানে যেন তার মা কিছু খোঁজ নিয়ে, মানে তার সব পয়সা নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। যেটা দেখে সে প্রচণ্ড রেগে যায় আর সে তার সেই সৎ মানে পটানো মায়ের কাছকে যায় আর বলে যে এটা আমারই ভুল যে আমি ওই মহিলাটাকে বিশ্বাস করেছিলাম, উনি এতটা সেলফিশ হতে পারে আমি ভাবতেও পারিনি। যেটা শুনে সেই মহিলাটা বলে যে এত ভেবো না, দুনিয়াতে সব মানুষ এরকম হয় না, কিছু কিছু ভালো মানুষও থাকে যারা স্বার্থপর হয় না। আর তুমি জানো, আর ওই জন্যই আমি আমার অনেক টার্গেটের দিকে যেতে দিয়েছিলাম। জাস্ট এরকম ভাবো যে কিছু কিছু টার্গেট হয় যারা খুব ভালো হয়, আর আমাদের তাদের সঙ্গে মিট করা উচিত হয় না, আমাদের মতন মানুষ তাদের জন্য তৈরি হয়নি, সেই জন্য এরকম মানুষের দিকে যেতে দেওয়াই উচিত। তো ইউ বলে যে মানে তুমি কি বলতে চাইছো আন্টি? তো তাকে সেই আন্টিটা বলে যে তুমি জানো, তুমি যখন এরকম পার্সনের সঙ্গে দেখা করবে, তো তুমি নিজেই বুঝে যাবে যে এরকম পার্সনের দিকে তোমার হার্ট করতে ইচ্ছা হবে না। আর এরকম পার্সনের জন্য তোমার খারাপ লাগবে যখন তুমি তাদেরকে হার্ট করবে। তো এরকম পার্সনের থেকে তোমার দূরে থাকাই বেটার। সেই জন্যই আমি আমাদের এই রুলস সেট আপ করেছি আমাদের এখানে, যে কখনো নিজের টার্গেটকে ভালোবাসো না। তো এটা শুনে সে ওকে বলে। আর এখানে নর্থকে দেখানো হয় যে কিছু জিনিস লুকানোর চেষ্টা করতেছিল। তো ইউ আসে আর বলে যে নর্থ, তুমি কী করছোটা কি? তো নর্থ বলে যে ও তুমি এখানে চলে এসেছো, তুমি তো আজকে তোমার ঘরে থাকবে বলেছিলে তাই না? তো ইউ বলে যে নর্থ, তুমি কী লুকাচ্ছ? তো নর্থ বলে যে কিছু না, আমি কিছুই লুকাচ্ছি না। তো ইউ তাকে বলে যে আমাকে দেখতে দাও, তুমি কী লুকাচ্ছ? তো সে যখন তার পিছনের থেকে হাত বের করে আর দেখে যে নর্থ একটা গিফট রেখেছে, তো সে তাকে খুলতে বলে। ইউ যখন সেই গিফটটা খুলে আর তার মধ্যে সেই আসল ডলটা থাকে, যেটা হচ্ছে প্রচণ্ড দামি ছিল, যেটা নর্থ বলে যে আমি প্ল্যান করছিলাম এটা আমি তোমাকে দেবো ক্ষমা হিসাবে। যেটা শুনে ইউ বলে যে কিসের জন্য তুমি ক্ষমা চাইছো? যেটা শুনে নর্থ বলে যে তোমার ফ্যামিলি আমার সঙ্গে কত নাইস বিহেভ করলো, বাট আমার ফ্যামিলি তোমার সঙ্গে কীরকমভাবে বিহেভ করছিল সেই জন্য। তুমি জানো, আমি জাস্ট এক্সট্রা নাইস হতে চেয়েছিলাম, আর এটা সত্যিকারের আসল পিসের ডলটা, আর আমি এটা তোমার জন্য এনেছি। ইউ যেটা দেখে প্রচণ্ড শকড হয় আর খুব কষ্টও পায়। যেটা শুনে নর্থ বলে যে কী ব্যাপার, তুমি এত স্যাড হয়ে যাচ্ছ কেন, তুমি কি খুশি হওনি? ইউ বলে যে আমি প্রচণ্ড খুশি হয়েছি, আমি জাস্ট বুঝতে পারছি না আমি কী বলবো। নর্থ, তুমি সত্যিই খুব ভালো পারসন। সে নর্থকে হাগ করে নেয়। নর্থ বলেছে আমি যদি জানতাম যে তুমি এত খুশি হবে তাহলে আমি আরও অনেক কিনে নিতাম। তারপরে সিন চেঞ্জ হয়, আর আমাদের এখানে তিমকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। তার ফ্রেন্ডকে সে বলে যে কী ব্যাপার, তুই আমাকে এখানে দেখা করার জন্য কেন ডেকেছিস? তো তার ফ্রেন্ড বলে যে তুই আমাকে বলেছিলিস না যে ইউ কীরকম পার্সন আর নর্থের জন্য ঠিক নাকি, সেটার জন্য ওর উপরে নজর রাখতে। বাট আমার মনে হয় ও একটা স্ক্যামার হয়। ও অনেকজনকে ঠকিয়েছে আর অনেক ক্লায়েন্টকে। রিসেন্টলি এই জায়গাটা রেন্ট নিয়ে দেখাতে এসেছিলো নর্থকে, আর এনে আমি তোর জন্য এই জায়গাটা আজকে বুক করে নিয়েছি, যদি তুই এখানে কিছু খুঁজিস হয়তো ওর জন্য কিছু পেয়ে যাবি। তো সেই জন্য আমি তোকে এখানে এনেছি, যা ভিতরে যে দেখ। তো সে ভিতরে আসে আর কি একটা ব্যাচ পেয়ে যায়, যেটা দেখে সে ফোনে ছবি তুলে নেয়। তারপর সে ইউর সঙ্গে দেখা করতে চায়। ইউ বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলে? তো টিম বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তুমি যেই ঘরটা রেন্ট নাও ওটা রেন্ট নিয়ে বন্ধ করে দাও, নাহলে তুমি ফেঁসে যাবে। যেটা শুনে ইউ বলে যে মানেটা কি, তুমি কী কোন ব্যাপারে কথা বলছো? তারপরে
তিন তাকে ফোনের ছবিটা দেখায় যে এই জায়গাটা আমি গিয়েছিলাম। তো ইউ বলে যে তুমি আমার ব্যাপারে এত কিছু জানছো, তার মানে তুমিও আমার থেকে ডিফারেন্স কিছু নয়, তাই না? তো তিন বলে যে আমি এরকম মানুষের সঙ্গে কথা বলি না, যেন এই লাইনে কাজ করা ঠিকঠাক জানে না। তুমি কি ভাবছো তুমি কি করছো? যেটা শুনে ইউ বলে যে এক্স্যাক্টলি তুমি যেটা করছো আমিও সেটাই করছি। যেটা শুনে তিন বলে যে তুমি আমাকে রেসপেক্ট দাও, ঠিক আছে? আমি তোমার ইনলো হই, আর তাছাড়াও আমি তোমার থেকে বড়ও হই। যেটা শুনে ইউ বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রেসপেক্ট দিয়ে দেবো, বাট তুমি আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করো। আমি যে কাজটা করছি আমাকে করতে দাও। এটা কেমন হবে? তুমি আমার ব্যাপারে নাক গলা বন্ধ করবে, আমি তোমার ব্যাপারে নাক গলা বন্ধ করে দেবো। যেটা শুনে তিন বলে যে আচ্ছা তোমার মনে হয় এটা এতটা সোজা? তুমি চাও যে তুমি আমার পিছন দেখবে আর আমি তোমার পিছন দেখবো? আমি তোমাকে কী করে বিশ্বাস করবো যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না? তো এটা শুনে ইউ বলে যে আমিও তোমার উপরে কেন বিশ্বাস করবো যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না? আর এই লাইনে বিশ্বাস না করলে কিছুই করা যাবে না। যেটা শুনে টিম বলে যে ওকে ঠিক আছে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের পাইকে দেখানো যে তার সেক্রেটারিকে বলে যে তুমি সব কিছু রেডি করেছো তো? তো সে হ্যাঁ বলে, আর সেখানে টিম আছে আর বলে যে কী ব্যাপার, কী হচ্ছে এখানে? তো এটা শুনে সেক্রেটারি তাকে ইশারা করে দেখায় যে মিস্টার পাই কী করছে। তো পাই বলে যে আই এম শিওর যে ইউ নর্থকে ভালোবাসে না, সেই জন্য আমি এই এভিডেন্স কালেক্ট করতে চাই আর ক্যামেরা লাগিয়ে ওদের ঘরে পাঠাতে চাই। যেটা শুনে তো টিম শকড হয়ে যায়, আর সেক্রেটারি বলে যে মিস্টার পাই এরকমই করছে ওয়েডিং গিফট হিসাবে দেবে বলে। যেটা শুনে তিন বলে যে পাই তুমি এটা করতে পারো না, এটা উচিত নয়। তো পাই বলে যে আমি জাস্ট প্রুভ করতে চাই যে আমার কথাগুলোই সত্যি, আর তাছাড়া আমি ওদেরকে একা ছাড়তে পারি না, আমার ভাইয়ের সঙ্গে কিছু হলে আমি কী করবো? তো সেই জন্য আমাকে শিওর হতে হবে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে নর্থ আর ইউকে দেখানো, যারা ঘরের মধ্যে বসে থাকে। তখন ইউর ফোনে টিম মেসেজ করে যে কোড রেড, মানে কিছু প্রবলেম হয়ে গেছে। তারপরে নর্থের ঘরের রিং বাজে, তো নর্থ গেট খুলে আর দেখে যে সেক্রেটারি নানা দাঁড়িয়ে আছে গিফট সহ। তো নর্থ বলে যে কী ব্যাপার, কী হয়েছে? নানা বলে যে মিস্টার পাই আপনাকে এগুলো দিতে বলেছে, সেই জন্য আমি এখানে এসেছি। তো এটা শুনে নর্থ বলে যে ও নিজে আসেনি। তো নানা বলে যে আপনাকে কংগ্রাচুলেশন করার জন্য এই গিফটটা দিতে এসেছিলাম। তো নর্থ বলে যে আমাকে কংগ্রাচুলেশন করবে পাই? যদি ওর দরকার ছিল ও নিজেই আসতো, ও কেন আসেনি? আর তোমার হাতে এগুলো পাঠিয়েছে, হ্যাঁ এটা কি কংগ্রাচুলেশন নাকি ইনসাল্ট করা? যেটা শুনে নানা বলে যে পায়ে এখন প্রচণ্ড বিজি আছে, সেই জন্য ও আসতে পারেনি। আর হ্যাঁ ও তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো, সেই জন্য আমাকে এগুলো দিয়ে পাঠিয়েছে। আচ্ছা তুমি এগুলো নিয়ে নাও, তুমি যদি ওকে থাকো আর তাহলে এগুলো নিয়ে নাও। যেটা শুনে নর্থ কিছু ভাবে, কিন্তু ইউ বলে যে কোনো দরকার নেই, আমরা নিয়ে নেবো। তো সে কী করে নানার হাত থেকে নিয়ে নেয় আর বলে যে তোমাকে এত ভাবতে হবে না, এগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ, মিস্টার পাইকে থ্যাংক ইউ বলবে যে আমার দিকে এই গিফটটা দেওয়ার জন্য। নর্থ তাকে মানা করে, বাট ইউ তার কথা শুনে না, আর সেই গিফটগুলো সব নিয়ে নেয়। আর নানাকে বলে যে ঠিক আছে তুমি এবার এখান থেকে যেতে পারো, মিস্টার পাইকে বলে দিও যে আমাদের গিফটগুলো খুবই পছন্দ হয়েছে। তো মহিলাটি বলে যে ওকে ঠিক আছে। তারপরে তার দরজা বন্ধ করে দেয়, আর নর্থ বলে যে আমার কিছু গণ্ডগোল লাগছে, মানে পাই হঠাৎ করে আমাদেরকে গিফট দিল কেন? আমি বুঝতে পারছি না, কিছু না কিছু তো গণ্ডগোল আছে। ইউ বলে যে কী গণ্ডগোল আছে? তুমি ওভার থিঙ্কিং করছো। দেখো কত সুন্দর গিফট দিয়েছে, আমাদেরকে তো ম্যাচিং ব্যাগও দিয়েছে, মনে হয় পাই সত্যি আমাদের জন্য হ্যাপি হয়ে গেছে। দাঁড়াও ব্যাগগুলো খুলে দেখি। তখন সে ব্যাগ খোলার চেষ্টা করে। নর্থ বলে যে কী ব্যাপার ইউ, কী হয়েছে? তো ইউ বলে যে আমি না ব্যাগটা খুলতে পারছি না, মনে হচ্ছে জিপটা আটকে গেছে, তুমি চেষ্টা করবে? তো নর্থ বলে যে ওকে দাও আমি হেল্প করছি। তারপরে নর্থ ব্যাগের একটা ছুরি দিয়ে কাটে আর দেখে সেখানে একটা ডিভাইস পায়, যেটার মধ্যে সাউন্ড ট্যাগ থাকে। তো নর্থ বলে যে এটা এখানে সাউন্ড ট্যাগ কেন? সে বলে যে মনে হয় পাই চায় না আমরা ব্যাগটাকে হারিয়ে ফেলি। তারপরে সে দেখে যে ইউ ডলটা হাত লাগিয়ে ফেলিয়ে দেয়। তো নর্থ ডলটাকে তুলে আর তার মধ্যে ক্যামেরা দেখতে পায়, যেটা দেখে নর্থ প্রচণ্ড রেগে যায় আর পাইকে প্রচণ্ড চেল্লাতে চালু করে। তারপরে সে পায়ের ঘরকে আসে, তিন দরজা খুলে আর বলে যে পাই কোথায়? পাই ভিতরে বসে থাকে। নর্থ আসার বলে যে তোমার কি মনে হয় তুমি কি করছো এগুলো? তোমার এগুলো করা উচিত? তুমি একটু এতটা ডিসরেসপেক্টফুল কী করে হতে পারো আমার আর আমার হাজব্যান্ডের ব্যাপারে? যেটা শুনে পাই বলে যে আমি তোমার ব্যাপারে জাস্ট চিন্তিত। যেটা শুনে নর্থ বলে যে আচ্ছা চিন্তিত বলে তুমি যা ইচ্ছে তাই করবে? তুমি কে হওয়াটা কেউ আমার ব্যাপারে এরকম করবে? তো পাই বলে যে তুমি এমন একজন পার্সনকে ভালোবাসো যাকে তুমি কিছু জানো না। তো নর্থ বলে যে সেই জন্য তুমি আমার ঘরে ক্যামেরা পাঠিয়ে দেবে? তো পাই বলে যে তোমার কি মনে হয় তাহলে আমি আর কী করবো? নর্থ বলে যে কিছু করো না, করতে আমি তোমাকে মানা করছি। আমার লাইফ আমাকে আমার মতন বাঁচতে দাও, আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো। যেটা শুনে পাই বলে যে তোমার লাইফে কিছু হলে কে রেসপন্সিবিলিটি নেবে? হ্যাঁ তার জন্য আমাকেই সবাই দায়ী করবে, সেই জন্য আমাকে যাতে না কেউ ব্লেম করে আমি সব ঠিক করতে চাই। নর্থ বলে যে ও আচ্ছা ঠিক আছে, তোমাকে যাতে কেউ ব্লেম না করে সেই জন্য তুমি এসব করছো, তার মানে তুমি জাস্ট নিজেকে বাঁচানোর জন্য আমাকে প্রোটেক্ট করতে চাও, তাই তো? তো এটা শুনে সে বলছে অনেস্টলি পাই আমার মনে হয় তুমি আমার জন্য কখনো ভাবোই নি আমি কীরকম কেয়ার করি। যেটা শুনে পাই বলে যে এরকম কথা বলো না নর্থ। নর্থ বলে যে কেন বলবো না? আমি আমি তোমার মুখের উপরে বলছি, তুমি জাস্ট আমাকে একা ছেড়ে দাও, তুমি যদি আমার লাইফে না থাকো না আমার মনে হয় আমার লাইফ আরও পারফেক্টলি ঠিক থাকবে। তারপর নর্থ ওখান থেকে এই কথাগুলো বলে চলে যায়। আর পায়ের খুব খারাপ লাগে যে তার ভাই তাকে এই কথাগুলো বললো। তো তিন তাকে বলে যে পাই তুমি চিন্তা করো না আমি এখানে আছি।
পাই বলে আমাকে একা ছেড়ে দাও, বাট তিম বলে যে না আমি কখনো এটা করতে দেবো না। তো সে তাকে কমফর্ট করে। আর এখানে ইউকে দেখানো হয় যে নর্থকে বলে যে তুমি ওর সঙ্গে এভাবে কথা বললে কেন, তোমার এইভাবে কথা বলা উচিত হয়নি, ও তোমার জন্য জাস্ট চিন্তিত ছিল। নর্থ বলে যে তুমি ওর সাইড নিচ্ছ ইউ, ও আমার দিকে কীভাবে ডিসরেসপেক্ট করেছে, ও আমাকে এমনভাবে ট্রিট করে যেন আমি একটা কুকুর হই। মানে তুমি ভাবো এরকম করাটা তো ওর উচিত হয়নি, তাই না? যেটা শুনে তো ইউ হাসে। তো নর্থ রেগে যায়, বলছে তুমি হাসছো কেন? যেটা শুনে ইউ বলে যে তুমি যখন রেগে যাও তোমাকে প্রচণ্ড অ্যাডোরেবল লাগে, তুমি জানো পাই তোমাকে খুব ভালোভাবে বড় করেছে। তো নর্থ বলে যে তুমি সিরিয়াসলি এই টাইমটা একটু মজা করা নয় ইউ। ইউ বলে যে আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে টিস করবো না, বাট আমার মনে হয় পাই তোমার জন্য চিন্তা করে, তুমি যাও ওর কাছে কথা বলো। বাট নর্থ বলে যে না। তখন সেখানে তিম আসার বলে যে আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি? তো নর্থ বলে যে ঠিক আছে কথা বলতে পারো, বাট ইউর সামনেই কথা বলো। তো তিম বলে যে তুমি আমাকে একটা ফেভার করো, তুমি প্লিজ পায়ের কাছকে যা আর ওকে ক্ষমা চেয়ে নাও। তো যেটা শুনে নর্থ বলে যে আমি এটা কখনো করবো না। তোমার প্রবলেমটা কি? পায়ে আমার সঙ্গে যা যা করেছে তারপর আমি ওর কাছে ক্ষমা চাইবো? কখনো না। বাট তিন তাকে বলে যে তুমি জানো আমি পাইকে এরকম কখনো দেখিনি, ওকে আমি এরকম কষ্ট পেতে কখনো দেখিনি। তো সে তার কাছে মাথা নত করে আর বলে যে আমি তোমাকে রিকোয়েস্ট করেছি। তো নর্থ ওখানে বসে পড়ে, যেটা দেখে তো ইউ পুরো শকড হয়ে যায়। তিন তাকে বলে যে পাই প্রচণ্ড আজব পারসন, যে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে। পাইকে আমি এরকম কখনো দেখিনি, ও এরকম আগে ছিল না, ও তোমার জন্য প্রচণ্ড চিন্তা করে, ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর ও তোমার টেক কেয়ার করতে চায়। তুমি জাস্ট এইটা বুঝতে পারছো না ও তোমার জন্য কতটা ভাবে। তুমি কি একবার ওর সঙ্গে যে কথা বলতে পারো? যেটা শুনে নর্থের খুব খারাপ লাগে আর বলে যে পাই সত্যিই আমার জন্য এত ভাবে, ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলে নর্থ ছুটে চলে যায়। তিন যেতে যায়। তো ইউ তাকে বলে যে ও হো কি, এটা তো সত্যিকারের ফিলিংস দেখা যাচ্ছে। তারপরে দেখানো হয় যে নর্থ আসে পায়ের কাছে আর পাইকে সরি বলে, আর তারপরে তারা দুজন বাচ্চাদের মতো করে কাঁদতে চালু করে দেয়। যেটা দেখে ইউ আর হচ্ছে তিম তারা দুজন স্মাইল করে। আর এখানে নর্থ আর পাই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর একে অপরকে হাগ করে ক্ষমা চেয়ে নেয় আর দুজনে একসঙ্গে মিল করে নেয়। যেটা দেখে পাই প্রচণ্ড বাচ্চার মতো বিহেভ করে। তিন তো হাসে আর ইউও হাসতে চালু করে দেয়। কিছুক্ষণ পরে দেখানো হয় যে ইউ আর নর্থ তারা দুজন ওখান থেকে চলে যায় আর তাদেরকে গুড নাইট বলে। তারপরে পাই জিজ্ঞাসা করে তিমকে যে নর্থ তো প্রচণ্ড জিদ্দি বাচ্চা ছিল, ও হঠাৎ করে আমার কাছে ক্ষমা চাইতে আসলো কেন? তুমি ওকে এমন কি বলেছো যার জন্য ও আমার কাছে ক্ষমা চাইছে? টিম বলে যে আমি কিছুই বলিনি, ওর জাস্ট নিজে থেকেই মনে হয়েছে সেই জন্য ও এসে হয়তো ক্ষমা চাইছে। তো পাই বলে যে না এটা তো হতে পারে না। টিম বলে যে তুমি জানো তুমি যখন স্যাড হও না তোমাকে দেখতে কীরকম লাগে, একদম বাজে লাগে, তুমি প্লিজ নেক্সট বার থেকে স্যাড হও না। যেটা শুনে পাই বলে যে মায়েটা কি তোমার কী বলতে চাইছো? তো পায়ে হাসে আর বলে, টিম হাসে আর বলে যে তুমি সত্যি প্রচণ্ড ফানি ছিলে জানো, তুমি যখন স্যাড হচ্ছিলো, মানে তোমার স্যাড ফেসটা আমি যখন দেখলাম না আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো। আর যেটা দেখে আমি ওকে বললাম যে তোমার কাছে আসতে। যেটা শুনে তো পায়ে রেগে যায় আর তাকে একটা ঠাই করে মেরে দেয়। টিম বলে যে কী ব্যাপার তুমি ওকে মারছো কেন, এটাতে মারার কী ছিল? তো এটা শুনে পায়ে বলে যে তুমি আমাকে উল্টাটা বলছো, তুমি বলছো যে আমার মুখটা ফানি লাগে। যেটা শুনে টিম বলে যে সত্যি তোমাকে ফানি লাগে। তারপরে তারা দুজন একে অপরের পিছনে ছুটতে থাকে আর একে অপরের সঙ্গে মস্তি করতে থাকে। যেখানে পায়ে বলে যে তোমাকে আমি ছাড়বো না। টিম বলে যে বাট আমি করেছি কি, তুমি আমাকে মারা বন্ধ করো। তারপরে তারা একে অপরের পিছনে ছুটতে থাকে আর একে অপরকে কিউটলি হাসাতে থাকে। আর যেখানে পায়ে আর টিম সুইট মুভমেন্ট কাটায় আর এখানে ড্রামাটা শেষ হয়ে যায়। আজকে